আজকের মুভিতে আমরা অ্যাডাম নামের একজন বিকিপার অর্থাৎ মধু সংগ্রহকারীর গল্প জানবো, যে আসলে একজন সিক্রেট এজেন্সির সদস্য। সে খুবই দক্ষ একজন ফাইটার, কিন্তু এখন সে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। সে শহরের বাইরে একটি নির্জন জায়গায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে মধু চাষ করে। কিন্তু হঠাৎ করে একদিন তার সামনে এমন একটা ঘটনা এসে উপস্থিত হয় যার জন্য তাকে আবারও মাঠে নামতে হয় হ্যাকার এবং স্ক্যামারদের সাথে ফাইট করতে। ফাইটের প্রথম দিকে সে বুঝতেও পারে না যে এই ফাইট তাকে দেশের সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তির কাছে পৌঁছে দেবে। তবে অ্যাডাম যেভাবে ঠান্ডা মাথায় খুন করছিল এবং আস্ত অফিস পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিচ্ছিল তা দেখে সবার চোখ কপালে উঠে যাবে। তো ঠিক কি এমন ঘটেছিল যে অ্যাডাম তার শান্তির জীবন ছেড়ে ভয়ানক একজন খুনি হয়ে ওঠে? আর কেনই বা সে পেট্রোল ঢেলে আস্ত অফিস পুড়িয়ে দেয়? আর এই পুরো ফাইটে অ্যাডাম আসলে কাকে খুঁজছিল? এসব কিছুই জানবো আজকের এই মুভিতে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা প্রধান চরিত্র অ্যাডামকে দেখতে পাই। সে একটি স্টোর রুম থেকে কৌশলে একটি মৌচাক ভাঙছিল। দক্ষতার সাথে কাজটি শেষ করার পর অ্যাডাম সেখান থেকে বের হয়ে আসে এবং সেই বাড়ির মালিক মিসেস পার্কারের সাথে দেখা করে। মিসেস পার্কার খুবই ভালো মানুষ এবং সে অ্যাডামকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আর অ্যাডামও মিসেস পার্কারকে তার মায়ের মতো ভালোবাসে। এখানে সে অ্যাডামকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ জানায়। পরের সিনে দেখা যায় মিসেস পার্কার তার ল্যাপটপে বসে কাজ করছিল। মিসেস পার্কার একজন স্কুল টিচার, তাই তিনি ল্যাপটপে তার স্কুলের কিছু ফাইল চেক করছিল। আর ঠিক তখনই তার ল্যাপটপের স্ক্রিনে একটা পপ আপ নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা ছিল যে তার ল্যাপটপের হার্ড ড্রাইভে ভাইরাস ঢুকে গিয়েছে। যদি এখনই কোনো অ্যাকশন না নেয় তাহলে তার ল্যাপটপের সকল ডাটা ডিলিট হয়ে যাবে। সেখানে একটি কল সেন্টারের নাম্বারও দেওয়া ছিল। মিসেস পার্কার তাই সাহায্যের আশায় সেই কল সেন্টারে ফোন করে। ফোন করার সাথে সাথে অপর পাশে বয়েড নামের একজন রিসিভ করে এবং সে পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় শুনে। এরপর মিসেস পার্কারকে বলে যে আপনার সিস্টেমকে আপডেট করা দরকার। আপনি যদি সেটা না করেন তাহলে আপনার ল্যাপটপে থাকা সব তথ্য, ছবি, ভিডিও সবকিছু ডিলিট হয়ে যাবে। এটা শুনে মিসেস পার্কার একটু চিন্তিত হয়ে যায়। তিনি এটার সলিউশন জানতে চাইলে বয়েড তাকে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে বলে আপনি এখান থেকে শুধু ইনস্টল বাটনে ক্লিক করুন, তাহলে আমি এখানে বসেই আপনার সিস্টেম আপডেট করে দিতে পারবো। মূলত বয়েড এবং তার দল একটা স্ক্যামিং গ্রুপ। তারা বেছে বেছে এমন লোকদের টার্গেট করে যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না। এরপর তাদের ঠগিয়ে তাদের কাছ থেকে সব টাকা লুট করে নেয়, আর তারা খুব চালাকির সাথে এই কাজটা করে। ওদিকে মিসেস পার্কার ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথেই তার ল্যাপটপে একটি ভাইরাস ইনস্টল হয়, আর সাথে সাথেই বয়েড মিসেস পার্কারের ল্যাপটপের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যায়। বয়েড তখন দেখতে পায় মিসেস পার্কারের অ্যাকাউন্ট থেকে বেশ কিছু বড় বড় লেনদেন করা হয়েছে, আর তার অ্যাকাউন্টে এখনো প্রায় 2.5 মিলিয়ন টাকা রয়েছে। আপনারা হয়তো ভাবছেন একজন স্কুল টিচারের অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো? আসলে শিক্ষকতার পাশাপাশি মিসেস পার্কার বেশ কিছু চ্যারিটি অর্থাৎ সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এতিমখানা চালায়, আর এজন্য তিনি অনেকের কাছ থেকে ডোনেশন সংগ্রহ করে থাকেন। চ্যারিটির সব টাকা তার এই অ্যাকাউন্টেই জমা হয়। ওদিকে এতগুলো টাকা দেখে বয়েড আর তার টিম বেশ খুশি হয়ে যায়। বয়েড তার টিমকে বলে এখন আমি তোমাদের শেখাবো কিভাবে হ্যাকিং করতে হয়। এই বলে সে মিসেস পার্কারের অ্যাকাউন্টে প্রথমে $50,000 পাঠিয়ে দেয়। এরপর এমন ভাবে কথা বলতে থাকে যেন সে ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছে। ফলে এই ভুলের কারণে তার চাকরিও চলে যেতে পারে। সে বলে যে আপনি যদি আমার সাথে আপনার অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করেন তাহলে আমি হয়তো আমার টাকাটা ফেরত আনতে পারবো। মিসেস পার্কার যেহেতু সহজ সরল মানুষ, তাই তিনি চাইছিল না যে তার কারণে কারো চাকরি চলে যাক। তবে প্রথমে একটু সংকোচ বোধ করলেও এক পর্যায়ে তিনি বয়েডের সাথে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করেন। পাসওয়ার্ড পাওয়া মাত্রই বয়েড মিসেস পার্কারের অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নেয়। ফলে একটু দেরি হলেও অ্যাকাউন্ট ব্যালেন্স 0 দেখে মিসেস পার্কার বুঝতে পারেন যে তিনি স্ক্যামের শিকার হয়েছেন। কিন্তু এই টাকাগুলো না পেলে তো তার এতিমখানার বাচ্চাগুলো না খেয়ে মারা পড়বে। এসব চিন্তা করে তিনি রীতিমতো ঘামছিলেন। এদিকে চাক থেকে মধু বের করার পর অ্যাডাম যখন সেগুলো একটি জারে ভরে মিসেস পার্কারের জন্য নিয়ে আসছিল, তখন সে দেখে যে মিসেস পার্কারের ঘরে কোনো আলো জ্বলছে না, আর তার ঘরের দরজাও খোলা। এটা দেখে অ্যাডামের মনে সন্দেহ জাগে। তাই সে নিজেকে রক্ষা করার জন্য রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে মিসেস পার্কারের রুমের দিকে যায়। রুমে ঢুকে সে দেখে যে মেঝেতে একটি পিস্তল পড়ে আছে, আর ঠিক তখনই পিছন থেকে মিসেস পার্কারের মেয়ে এসে অ্যাডামকে গান পয়েন্টে নিয়ে নেয়। এর পরপরই সে দেখতে পায় যে পাশের সোফায় তার মায়ের লাশ পড়ে আছে। মিসেস পার্কারের মেয়ে ভেরোনা একজন FBI এজেন্ট। সে ভাবে যে অ্যাডামই হয়তো তার মায়ের খুনি, কিন্তু আলামত দেখে অন্যান্য পুলিশরা বুঝে গিয়েছিল যে মিসেস পার্কার আত্মহত্যা করেছেন। তবুও তারা ভেরোনার কথা মতো অ্যাডামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পারে যে অ্যাডাম এখানে নির্দোষ, তাই তারা অ্যাডামকে ছেড়ে দেয়। আর এদিকে ভেরোনাও রাতভর তদন্ত করে আসল ঘটনা বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার মা হ্যাকারদের পাল্লায় পড়েছিল। এরপর সে নিজের ভুল বুঝতে পেরে পরের দিন অ্যাডামকে সরি বলতে যায় এবং বিস্তারিত কথা বলার জন্য তাকে তার বাসায় নিয়ে আসে। এরপর ভেরোনা বলে আমার মা আত্মহত্যা করবে এটা আমি বিশ্বাস করতে চাইনি, কারণ তিনি নিজেই সবাইকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিতেন। আসলে আমার মা স্ক্যামারদের পাল্লায় পড়ে সব টাকা হারিয়েছেন। এই টাকাগুলো
টাকাগুলো ছাড়া এতিমখানার বাচ্চাগুলো না খেয়ে মরবে, আর মা এটা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন। এসব শোনার পর অ্যাডাম বলে যে আমাকে এখন যেতে হবে, আমার মৌমাছির চাকরির খেয়াল রাখতে হবে। এটা বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। এরপর সে তার মৌমাছির খামার থেকে একটি মোবাইল বের করে একটা সিক্রেট এজেন্সির কল সেন্টারে কল করে। কল সেন্টারের মেয়েটি ফোন রিসিভ করে বলে, তুমি এখানে কেন কল করেছো? আমি তো জানতাম তুমি রিটায়ার্ড হয়ে গিয়েছো। উত্তরে অ্যাডাম বলে, রিটায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু একজন ভালো মানুষের মৃত্যু আবার আমাকে এখানে টেনে এনেছে। অ্যাডাম মূলত এই সিক্রেট এজেন্সির হয়েই কাজ করত, তাই এদের সাথে তার এখনো যোগাযোগ আছে। আর সেই পরিচয় সূত্র ধরেই অ্যাডাম সেখান থেকে সেই স্ক্যামারদের নাম এবং ঠিকানা পেয়ে যায়। এরপর সে একটি ট্রাক এবং 2 গ্যালন পেট্রোল নিয়ে সেখানে যায়। সেখানকার গার্ডরা অ্যাডামকে থামাতে এলে অ্যাডাম কয়েক সেকেন্ডেই তাদের ধোলাই করে দেয়। এরপর পেট্রোলের গ্যালনগুলো নিয়ে সোজা ইউনাইটেড ডাটা সেন্টারের অফিসে চলে যায়। এই অফিসে বসে স্ক্যামাররা তাদের কার্যকলাপ চালাচ্ছিল। অ্যাডাম অফিসে ঢুকেই সবাইকে তার কথা শুনতে বলে এবং তার সাথে একটি প্রমিস করতে বলে, কিন্তু তারা সবাই অ্যাডামের কথা হেসে উড়িয়ে দেয়। অ্যাডাম তখন সামনের একটা লোককে ধরে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে, যার ফলে বাকিরাও বেশ ভয় পেয়ে যায়। এরপর অ্যাডামের সাথে তারা প্রমিস করে যে তারা আর কখনোই অসহায় মানুষদের সাথে প্রতারণা করবে না। প্রমিস করা হয়ে গেলে অ্যাডাম পেট্রোলের গ্যালনগুলো নিয়ে ডেস্কের উপর ঢালতে থাকে, আর তাকে পাগল ভেবে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। হুড়ুহুড়ি দেখে বয়েড সেখানে কয়েকজন গার্ড নিয়ে আসে। সে অ্যাডামের পরিচয় জানতে চাইলে অ্যাডাম তাকে বলে, আমি একজন বি কিপার, যখন সিস্টেমে কোনো ঝামেলা হয় আমি সেই সমস্যা সিস্টেমের গোড়া থেকে উপড়ে ফেলি। এটা বলেই সে বয়েডের সাথে আসা সবগুলো গার্ডকে বেধড়ক পেটানো শুরু করে এবং সে একাই সব গার্ডগুলোকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সেখানে সিগন্যাল বোম সেট করে দিয়ে অ্যাডাম বলে, তোমার কল সেন্টারের পরবর্তী কাস্টমার কল আসার সাথে সাথে এই বোমটা ফেটে যাবে। এটা শুনে বয়েড সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর কাস্টমারের কল আসার সাথে সাথে বোমটি ফেটে যায়। চোখের পলকেই পুরো বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যায়। এরপর বয়েড তার বসকে কল করে, যার নাম হচ্ছে ডেরেক। সে তাকে সবকিছু জানায়। ডেরেক বলে, এসব ছোটখাটো বিষয়ে আমাকে বিরক্ত করবে না, তুমি খোঁজ নাও যে তোমরা রিসেন্টলি সবচেয়ে বড় চুরি কোনটা করেছো। আমার মনে হয় সেখান থেকে কেউ একজন এসেছে, তাকে খুঁজে বের করো এবং কাহিনী খতম করো। ডেরেকের কথা মতো বয়েড মিসেস পার্কারের সূত্র ধরে তল্লাশি করতে তার বাসায় যায়। সেখানে তারা অ্যাডামের গাড়িও দেখতে পায়। অ্যাডামের পিছু নেওয়ার সময় রাগের মাথায় তারা মৌমাছির খামারে গুলি চালাতে থাকে। এরপর অ্যাডামকে ফলো করতে করতে পৌঁছে যায় তার মধু তৈরির গ্যারেজে। সেখানে গিয়ে তারা বেশ ভাঙচুর চালায়, কিন্তু এটা করে যে তারা খুব বড় একটা ভুল করে ফেলেছে তারা সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। গ্যারেজের মধ্যেই অ্যাডাম একজন একজন করে বয়েডের লোকদের ধরে মারতে থাকে। কারো মাথায় স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে মারছিল, তো কারো দাঁত উপড়ে ফেলছিল। এমন বাজেভাবে মার খাবে তারা হয়তো সেটা স্বপ্নেও ভাবেনি। এখানে বয়েড অ্যাডামকে খুঁজতে থাকে এবং এলোপাতারি গুলি চালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে অ্যাডামের হাতে ধরা পড়ে যায় এবং অ্যাডাম তার ডান হাতের সবগুলো আঙ্গুল কেটে নেয়। এরপর ট্রাকে করে তাকে একটা ব্রিজের ওপর নিয়ে আসে। ব্রিজের ওপর বসে বয়েড আবার ডেরেককে কল করে এবং বলে যে বি কিপার আমার সব লোককে মেরে ফেলেছে আর আমার ডান হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এসব শুনে ডেরেক এবার একটু ঘাবড়ে যায়, কারণ বয়েড তাকে বলেছিল যে সেই বি কিপারের হাতে কোনো বন্দুক ছিল না, আর সে যে 7 জন লোককে মেরেছে তারা সবাই বন্দুকধারী ছিল। কথা বলার মাঝখানে অ্যাডাম বয়েডকে গাড়ি থেকে বের করে একটা বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে ফেলে এবং বেল্টের অপর প্রান্ত তার ট্রাকের সাথে বেঁধে বয়েড সহ সেটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। বয়েড যেহেতু কল কাটার সুযোগ পায়নি, তাই ডেরেক অপর পাশ থেকে সবকিছু শুনছিল। বয়েডকে মারার পর অ্যাডাম ফোন উঠিয়ে ডেরেকের সাথে কথা বলে। ডেরেক অ্যাডামকে থ্রেট দিয়ে বলে যে তুই জানিস না যে তুই কার সাথে কথা বলছিস, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। উত্তরে অ্যাডাম বলে, তোর ক্ষমতা সম্পর্কে আমার জানতে হবে না, শীঘ্রই আমি তোর সাথে দেখা করছি, তখন তুই আমার ক্ষমতা সম্পর্কে জানতে পারবি। এটা বলে অ্যাডাম ফোন রেখে দেয়। ডেরেকের চেহারা দেখে মনে হচ্ছিল সে এবার একটু ভয় পেয়েছে। এদিকে ইউনাইটেড ডাটা গ্রুপ পুড়ে যাওয়ার খবর পেয়ে ভেরোনা তার টিম নিয়ে সেখানে যায় এবং ইনভেস্টিগেট করতে থাকে। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে একজন ক্যাপ পরা লম্বা লোক এখানে এসেছিল এবং সে সবাইকে মেরে পেট্রোল দিয়ে পুরো বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনার মীমাংসা করার আগেই তাদের কাছে আবার খবর আসে যে মিসেস পার্কারের অর্থাৎ ভেরোনার মায়ের বাড়িতে কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। ভেরোনা সেখানে গিয়ে তদন্ত চালায়। একজনের আইডি কার্ড উদ্ধার করে দেখতে পায় যে সে ইউনাইটেড ডাটা গ্রুপের একজন সদস্য। ভেরোনার আর বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু একজনেরই করা, আর সব সূত্র মিলিয়ে সে বুঝতে পারে যে এই লোকটা আর কেউ নয় বরং অ্যাডাম, যে কিনা মিসেস পার্কারের জায়গায় মধু চাষ করত। ভেরোনা ধারণা করে অ্যাডাম হয়তো তার মায়ের প্রতিশোধ নিতেই এমনটা করছে। এর মধ্যেই তারা আবার বয়েডের লাশ উদ্ধারের খবর পায়। ঘটনাগুলো এত দ্রুত ঘটতে থাকে যে পুলিশের দল দিশেহারা হয়ে যায় যে তারা কোথায় তদন্ত চালাবে। যাই হোক, অ্যাডামের কথা শুনে ডেরেক বুঝতে পারে যে সে আসলেই বিপদে পড়েছে। তখন সে তার বাবা ওয়ালেসকে বলে কিছু একটা ব্যবস্থা নিতে। এমনকি ডেরেকের মা জেসিকাও ওয়ালেসকে কল করে। সে ওয়ালেসকে বলে, আমি ডেরেক
ডেরেককে এতটা ভয় পেতে কখনোই দেখিনি। তুমি ওর দিকে খেয়াল রেখো, আর আমি তোমাকে মিস করছি। এরপর সে কলটি কেটে দেয়। এরপর ওয়ালেস সিআইএ হেডকোয়ার্টারে কল করে, কারণ সে একসময় একজন সিআইএ এজেন্ট ছিল। ওয়ালেস সিআইএ হেডকে বলে, আমার ছেলে ভুল করে একজন বি কিপারের সাথে ঝামেলায় জড়িয়ে গেছে। সে এখন আমার ছেলেকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তুমি তো জানো একজন বি কিপার কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। যে করেই হোক তুমি একটা ব্যবস্থা করো। সিআইএ এজেন্ট বুঝে যায় সাধারণ কোনো এজেন্ট বি কিপারকে থামাতে পারবে না। একজন বি কিপারকে থামাতে আরেকজন বি কিপার লাগবে। সে তাই বি কিপার হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে বলে, অ্যাডাম নামের তোমাদের একজন রিটায়ার্ড এজেন্টকে মেরে ফেলতে হবে। কথা মতো বি কিপার হেডকোয়ার্টার থেকে সবচেয়ে ভয়ঙ্কর এজেন্টকে পাঠানো হয় অ্যাডামকে মারার জন্য। সেই এজেন্ট ভারী অস্ত্র নিয়ে অ্যাডামকে মারতে আসে, কিন্তু অ্যাডাম তাকে মেরে তার 12টা বাজিয়ে দেয়। ফাইটে না পেরে সে একটা মেশিন গান দিয়ে অ্যাডামের দিকে উড়াধুরা গুলি চালাতে থাকে। মেশিন গানের কাউন্টার হিসেবে অ্যাডাম একটি মধুর জার তার মাথায় ছুঁড়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। এরপর সে তার গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলে, কারণ তার গায়ে মধু লেগেছিল, আর আসল মধুতে আগুন ধরে যায় খুব সহজেই। যাই হোক, অ্যাডাম সেই এজেন্টকে মেরে একটা আঙুল কেটে নিয়ে যায়। এরপর সে গাড়ি নিয়ে সেই এজেন্টের গ্যারেজে যায় এবং সেখানে সেই এজেন্টের কম্পিউটারে বি কিপারদের নেটওয়ার্ক ব্যবহার করে স্ক্যামারদের হেডকোয়ার্টারের লোকেশন খুঁজে বের করে, যেটা কিনা বস্টন শহরে অবস্থিত। এদিকে সিআইএ হেড যখন বুঝতে পারে যে বি কিপার এজেন্ট অ্যাডামকে মারতে পারেনি, তখন সে ওয়ালেসকে কল করে বলে, অ্যাডামই ছিল সবচেয়ে বেস্ট বি কিপার, তাই এখানে আমি কোনো রকমের সাহায্য করতে পারছি না। তোমার ব্যাপারটা তুমি নিজেই সামলাও। এটা শোনার পর ওয়ালেস তার নিজস্ব একটি সিকিউরিটি টিম ভাড়া করে, যাদের সবাই এক্স আর্মি অফিসার। আর এখানে ওয়ালেস বি কিপারদের সম্পর্কে সবকিছু খুলে বলে। ওয়ালেস সেই সিকিউরিটি টিমকে বলে, বি কিপার একটি টপ সিক্রেট এজেন্সি। তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে একজন বি কিপার একাই পুরো সিআইএ টিমের সমান। সিআইএ যেসব কাজ করতে পারে না সেসব কাজ সম্পন্ন করার জন্যই বি কিপারদের তৈরি করা হয়। হাতে গোনা কয়েকজন লোক ছাড়া তাদের ব্যাপারে আর কেউই জানে না, এমনকি স্বয়ং প্রেসিডেন্টও তাদের সম্পর্কে জানে না। তোমরা কার সাথে ফাইট করবে সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। বি কিপারদের লক্ষ্য হচ্ছে সমস্যাকে একদম গোড়া থেকে উপরে ফেলা। মৌমাছিদের মধ্যেও একদল এমন আছে, তাদেরকে বলা হয় কুইন্স লেয়ার। এই বি কিপাররাও সেই কুইন্স লেয়ারদের মতোই কাজ করে। অন্যদিকে ভেরোনা তার টিম নিয়ে সেই ঘটনাস্থল চেক করে যেখানে অ্যাডাম আর এজেন্ট বি কিপার ফাইট করছিল। অ্যাডাম মানুষকে মারতে মারতে যেদিকে আগাচ্ছে সেদিকে সোজা হাঁটতে থাকলে প্রথমে বস্টন, এরপরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছানো যাবে। ঘটনার প্রবাহ দেখে ভেরোনা বুঝে যায় যে অ্যাডাম বস্টনের দিকে যাচ্ছে। সে তখন এই বিষয়ে তার সিনিয়র এজেন্টের সাথে মিটিং করে। মিটিং এ ভেরোনা বলে, সম্প্রতি যতগুলো ক্রাইম কেস দেখেছি সবকিছুর পেছনে একজন লোকই দায়ী, এবং আমাদের বিশ্বাস সে পরবর্তীতে বস্টনে যাবে, কারণ ইউনাইটেড ডাটা গ্রুপের হেডকোয়ার্টার, যেটা 9 স্টার ইউনাইটেড নামে পরিচিত, সেটা লোকেশন বস্টনে। অ্যাডাম খুব সম্ভবত সেদিকেই আগাচ্ছে। সব শোনার পর সিনিয়র এজেন্ট বলে, তোমাদের যা লাগবে সবকিছুর সাপ্লাই দেয়া হবে, তোমরা শুধু অ্যাডামকে থামাও। পারমিশন পেয়ে ভেরোনা এফবিআই এর একটা টিম 9 স্টার অফিসে পাঠায়। এদিকে 9 স্টারের অফিসে সবাই যখন স্ক্যামিং এর টাকা হাতিয়ে নিতে ব্যস্ত, তখনই এফবিআই টিম অফিসে ঢুকে। তারা অফিসের ম্যানেজারকে বলে, তোমাদের অফিসে এখন অ্যাটাক হবে, তাই যত দ্রুত সম্ভব জায়গা ত্যাগ করো। কিন্তু ম্যানেজার তাদের কোনো কথাই শুনতে চায় না। সে উল্টো ডেরেককে কল করে সব বলে। ডেরেক তখন এফবিআই দের বলে, এটা আমাদের মেইন অফিস, আমাদের মেইন ইনকাম সোর্স, এই অফিস বন্ধ করা যাবে না, যা হবে তা আমরা দেখে নিব। ডেরেকের কথা শুনে এফবিআই টিম চলে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই অ্যাডাম সেখানে চলে আসে। সে এসেই এক এক করে সবাইকে মারতে থাকে। মারামারি দেখে এফবিআই সেখানে যোগ দেয়, কিন্তু তারা সেখানে খুব একটা সুবিধা করে উঠতে পারে না। অ্যাডাম প্ল্যানিং করে সেখানে ট্র্যাপ সেট করে তাদেরকে মারতে থাকে, এমনকি কয়েকজনকে সে লিফটের সাহায্যেও পিষে মারে। সবাইকে মারার পর অ্যাডাম ম্যানেজারকে ধরে এবং তার কাছে এই কোম্পানির মেইন বস কে সেটা জানতে চায়। ম্যানেজার প্রথমে কিছুই বলতে না চাইলেও অ্যাডামের টর্চার সইতে না পেরে সব বলে দেয়। ততক্ষণে ভেরোনাও তার টিম নিয়ে সেখানে চলে এসেছে। ভেরোনা অ্যাডামকে সারেন্ডার করতে বললে অ্যাডাম বলে, এই লোকগুলি তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এদেরকে মেরে আমি কোনো ভুল করিনি, তাই সারেন্ডার করার কোনো প্রশ্নই আসে না। এটা বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। অ্যাডাম চলে যাওয়ার পর ভেরোনা সেখানে ডেরেকের ছবি দেখতে পায়, আর সেটা দেখে সে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সামনে বিশাল বড়সড় কিছু একটা ঘটতে চলেছে। তবে ভেরোনা কেন এমন ঘাবড়ে গেল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো পরের দিন যখন ডেরেক তার বাবা ওয়ালেসের সাথে একটা হোটেলে বসেছিল, তখন ওয়ালেসের কাছে জেসিকার কল আসে। জেসিকা সবকিছু শুনে বলে, কোনো সমস্যা নেই, আমাকে সবকিছু ডিটেলস পাঠাও, আর ডেরেককে উইকেন্ডে আমার কাছে পাঠিয়ে দাও, আমি সব সামনে নেব। আপনারা হয়তো ভাবছেন যেই সমস্যা এফবিআই সমাধান করতে পারলো না, এমনকি বি কিপার এজেন্সিও সমাধান করতে পারলো না, সেই সমস্যা এই মহিলা কিভাবে দেখবে? উনি কি দেশের প্রেসিডেন্ট নাকি? মুভির সব থেকে বড় টুইস্ট আসলে এখানেই। আসলে হ্যাঁ, ডেরেকের মা জেসিকা নিজেই আমেরিকার প্রেসিডেন্ট, আর তার নামে একটি বড় সফটওয়্যার কোম্পানি আছে। ডেরেক মূলত মায়ের ক্ষমতা আর সেই সফটওয়্যার কোম্পানির অপব্যবহার করে নিজেই মিলিনিয়র হয়েছে, আর এখন সে অ্যাডামের হাত থেকে
থেকে বাঁচতে মায়ের আঁচলের তলে লুকানোর প্ল্যানিং করছে। যাই হোক, অন্যদিকে ভেরোনা পড়েছে মহা মুশকিলে। সে যেহেতু চাকরি করে তাই অ্যাডামকে তো ধরতেই হবে। আবার অ্যাডাম তো তার মায়েরই মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, তাই তাকে থামানো মানে নিজেকেই থামিয়ে দেয়া। কনফিউশনে দুলতে থাকলেও সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে আইনের সাথেই থাকবে। তাই সে সিনিয়র এজেন্টের সাথে আরেক দফা মিটিং করে। সেখানে সে বলে যে অ্যাডাম যাকে খুঁজছে সে আর কেউ নয়, স্বয়ং প্রেসিডেন্টের ছেলে ডেরেক। অর্থাৎ অ্যাডাম এখন প্রেসিডেন্টের বাসায় হামলা করবে, আমাদের তাই সেখানে যাওয়া উচিত। উপায় না দেখে সিনিয়র এজেন্ট তখন ভেরোনা এবং তার টিমের নাম এক্সেস লিস্টে দেয়। তো পরদিন যেহেতু উইকেন্ড ছিল তাই প্রেসিডেন্ট তার গেস্ট হাউসে পার্টির আয়োজন করে। সেখানে ভেরোনা তার টিম নিয়ে যায় এবং এক্সেস কার্ড দেখিয়ে ভিতরে ঢুকে যায়। এদিকে ওয়ালেস এবং ডেরেক মিলে কথা বলছিল যে কিভাবে অ্যাডামকে থামানো যায়। তারা সাথে করে এমন একজন লোককে হায়ার করে এনেছিল যে এর আগে একজন বি কিপারকে মেরেছে, তবে এটা করতে গিয়ে সে নিজের একটি পা হারিয়েছে। সে লোকটি বলে যে বি কিপারকে হারানো এতটা সহজ নয়। আগে আমি একজনকে মারতে পেরেছিলাম কারণ আমার ভাগ্য ভালো ছিল, তাই বলে এবারও পারবো এমন কোনো কথা নেই। প্রাণ বাঁচাতে চাইলে প্রার্থনা করতে থাকো। আর আসলেই বি কিপারকে থামিয়ে রাখা সহজ নয়, কেননা এত স্পেশাল সিকিউরিটির মধ্যেও অ্যাডাম সেখানে চলে আসে। সে একটা মেন হলের সাহায্যে সেখানকার একটা গাড়ির নিচ দিয়ে বের হয়ে সেখানে লুকিয়ে থাকে। এরপর স্পেশাল এজেন্টদের একজন যখন গাড়ির নিচে চেক করতে যায় তখন অ্যাডাম তাকে মেরে তার কাপড় পরেই বের হয়ে আসে। সে বাকিদের সাথে মিলে গেস্ট হাউসের এরিয়ায় ঢুকে যায়। হাউসের বাইরে সে প্রথমে একটা গাড়িতে একটা বোম সেট করে দেয়, এরপর ফর্মাল ড্রেস পরে ভিতরে ঢুকে যায়। এদিকে অবস্থা খারাপ বুঝে সিনিয়র এফবিআই এজেন্ট ডেরেক আর জেসিকাকে নিয়ে আলাদা ইনভেস্টিগেট করতে থাকে। মায়ের সামনে ডেরেক তার সব দোষ এড়িয়ে যায়। সে বলে যে সে এসবের কিছুই জানে না এবং সরাসরি সে কোনো প্রশ্নের উত্তরও দিতে চায় না। তার মা তাকে সফটওয়্যার কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করলে বলে এসব তো বাবা দেখাশোনা করে। অন্যদিকে অ্যাডাম যখন ভিতরে ঢুকে ডেরেককে খুঁজছিল তখন ভেরোনা তাকে দেখে ফেলে। ব্যাপারটা বুঝতে পেরে অ্যাডাম বাইরে চলে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভেরোনা এবং সেই কিলার দুজনেই গান বের করে অ্যাডামকে গান পয়েন্টে নিয়ে নেয়। আপনারা সবাই ভাবছেন হয়তো অ্যাডামের খেলা এখানেই শেষ, কিন্তু না, আসলে অ্যাডাম এই ব্যাপারে আগেই আন্দাজ করতে পেরেছিল। তাই সে আগে থেকেই একটা গাড়িতে বোম সেট করে রেখে এসেছিল। তাই সুযোগ বুঝে সে তার হাতে থাকা একটি রিমোট চেপে দেয়, ফলে বিশাল শব্দে বিস্ফোরণ হয়ে গাড়িটা উড়ে যায়। আর ডিস্ট্রাকশন সৃষ্টি হবার সাথে সাথে অ্যাডাম সেটার ফায়দা নিয়ে কিলারের হাত থেকে গান নিয়ে নেয় এবং এক এক করে সবাইকে গুলি করে মারতে থাকে। স্পেশাল সিকিউরিটি, মাফিয়া কিং, এফবিআই সবাইকে মারতে মারতে অ্যাডাম গেস্ট হাউসের ভিতরে ঢুকে যায়। সেখানে কিলারের সাথে তার আরেকবার দেখা হয়ে যায় এবং তাদের মধ্যে বেশ ভালো রকমের একটা ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে কিলার অ্যাডামের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়, তবে অ্যাডাম সেটাও সার্ভাইভ করে এবং কিলারকে শেষ পর্যন্ত মেরে ফেলে। এরপর সে এগিয়ে যায় প্রেসিডেন্টের রুমের দিকে। তাকে খুঁজতে ভেরোনাও ততক্ষণে কাছাকাছি চলে এসেছে। রুমে ঢোকার আগে ওয়ালেস চেষ্টা করে কথা বলে অ্যাডামকে থামানোর জন্য, কিন্তু অ্যাডাম তো থামেই না, বরং ওয়ালেসের হাতের দুইটা আঙ্গুল ভেঙে দেয়। এদিকে গোলাগুলির শব্দে ডেরেক ততক্ষণে ভয় পেয়ে তার আসল রূপ দেখানো শুরু করে দেয়। সে তার মায়ের সাথে ঝগড়া করে টেবিলের ড্রয়ার থেকে গান বের করে। এরপর কিছু বুঝে ওঠার আগে সিনিয়র এফবিআই এজেন্টকে গুলি করে মেরে ফেলে। অ্যাডামও তখন দরজা ভেঙে ভিতরে চলে আসে আর তার পিছন পিছন আসে ভেরোনা। ত্রিমুখী এই সাক্ষাতে সব থেকে বেশি ভয় পায় ডেরেক, কারণ সে অ্যাডামকে প্রথমবার সামনাসামনি দেখেছে। তাই সে নিজের জীবন বাঁচাতে তার মাকেই জিম্মি করে, কারণ সে জানে অ্যাডাম যতই খারাপ হোক দেশের প্রেসিডেন্টকে খুন করবে না। কিন্তু পরিস্থিতি ঠিক হচ্ছে না দেখে সে এক পর্যায়ে তার মাকেই খুন করার জন্য গান পয়েন্টে নিয়ে নেয়। আর ঠিক তখনই অ্যাডাম ডেরেকের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং জানালা ভেঙে বেরিয়ে যায়। অ্যাডাম পালিয়ে যাওয়ার সময় ভেরোনার সুযোগ ছিল গুলি করে দেওয়ার, কিন্তু সে জানে যে অ্যাডাম ভুল কিছু করেনি, তাই সে অ্যাডামকে যেতে দেয়। ভেরোনার কাছ থেকে বিদায় নিয়ে অ্যাডাম সুইমিং স্যুট পরে সমুদ্রে নেমে যায়। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সম্ভব হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।